আসসালামু আলাইকুম। পপুলারিটিকা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এসএসসি ভোকেশনালের ম্যাথমেটিক্স 2 এবং আমাদের এই ম্যাথমেটিক্স 2 এ আজকের এই আলোচনা হবে পরিমিতি এবং পরিসংখ্যানের উপরে। আমি বিগত সময়ে এই ম্যাথমেটিক্স 2 এর উপরে বীজগণিত পাঠ থেকে আলোচনা করেছিলাম। তারপরে আমাদের উপপাদ্য, সম্পাদ্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আমাদের বাকি পার্টটা ছিল পরিমিতি এবং পরিসংখ্যান। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই পরিমিতি এবং পরিসংখ্যান নিয়ে খুব বেশি মাত্রায় বয়ে থাকে। সো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব পরিমিতি এবং পরিসংখ্যানটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য এবং এই ক্লাসের শেষের দিকে আরেকটা বিষয় যে আমাদের সুপার সাজেশনটা আছে আমরা কোন সকল প্রশ্ন বেশি একটু গুরুত্ব দিয়ে করব সেই সকল প্রশ্নগুলা আমি কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আশা করি আজকের ক্লাসটা যদি করেন তাহলে কিন্তু এ টু জেড একটা ম্যাথের উপরে আপনি একটা সাজেশন পাবেন। যে অনুযায়ী যদি পড়াশোনা করেন তাহলে আশা করি আপনি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আপনারা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তারা সবাই হয়তো বা জানেন যে আমাদের যে বইটা আছে সেই বই থেকে কতগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পড়েছে তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। তো আশা করি এই ম্যাথ 2 এর মধ্যেও সেম একই রকম প্রমাণ পাবেন এবং আমি আজকের এই ক্লাসের মাধ্যমে বা বিগত সময়ে যে ক্লাসগুলো নিয়েছি সেখান থেকে শতভাগ প্রশ্ন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় কমন থাকবে। আমরা আজকের ক্লাসে অনেকগুলো ম্যাথ করব। সো প্রথমে আমরা পরিমিতি থেকে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ওকে, এরকমের আপনারা উদাহরণের মধ্যে একটা ম্যাথ পাবেন আর অনুশীলনের মধ্যে একটা ম্যাথ আছে। সো আমি একটা করাই দিচ্ছি, বাকি ম্যাথগুলো একটু নিজেরা দেখে নেন। এখানে যে কথাটা বলছে ভালো করে একটু বোঝার ট্রাই করবেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির দৈর্ঘ্য, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য যদি আমি 1 মিটার করে বাড়াই তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। কি বলছে ভালো করে একটু বুঝেন, ঠিক আছে? আপনি যদি মানে এই অঙ্কের দাগটা সুন্দর করে বুঝতে পারেন আপনার জন্য অঙ্ক করাটা অনেক বেশি মাত্রায় সহজ হবে। এখন একটু খেয়াল করেন, এ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ? তো এটা একটা সমবাহু ত্রিভুজ ছিল। তো মনে করি এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছিল। কথা বুঝছেন? তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে স্যার? ক্ষেত্রফলটা হবে 3√3 √3 ডিভাইডেড বাই 4 স্কয়ার। এটা ক্ষেত্রফল হওয়ার কথা ছিল। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য এটা হলে ক্ষেত্রফল এটা হয়। তো আপনি কি করছেন? প্রত্যেকটার দৈর্ঘ্য 1 মিটার বাড়াই দিয়েছেন, মানে যে তার যে তিনটা বাহু আছে এই তিনটার প্রত্যেকটারই বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছেন? 1 বাড়াইছেন। তাহলে আগে যদি থাকে পরে কত হবে? যেহেতু বাড়াইছি তাহলে যোগ করতে হবে। তাহলে পরবর্তীতে বাহুর দৈর্ঘ্যটা হয়েছে কত? a+1। তাহলে নতুন যে সমবাহু ত্রিভুজটা হয়েছে যেটা বাহুর দৈর্ঘ্য আপনি বাড়াইছেন তাহলে সেটার সেটার এই যে বাহুর দৈর্ঘ্য আমি যখন বাড়াইছি, দেখেন এটা হচ্ছে আগের যে ত্রিভুজটা ছিল সেটার বাহুর দৈর্ঘ্য। সো নতুন যে ত্রিভুজটা হয়েছে সেটার বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? a+1 নাকি? তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য যে আপনি বাড়াইছেন, এই বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে এই যে বড় যে ত্রিভুজটা আপনি দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রফল কত হবে? 3√3 ডিভাইডেড বাই 4 a+1 মানে বাহু স্কয়ার। এটা হবে নতুন যে ত্রিভুজটা আছে আমাদের তার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। এখন এখানে একটা কোশ্চেন কথা বলছে যে ক্ষেত্রফলটা 3√3 বর্গমিটার বেড়ে যায়, ক্ষেত্রফলটা 3√3 বর্গমিটার বেড়ে যায় মানে কি? এটার থেকে এই যে এটা এতটুকু বড়, ঠিক আছে? তাহলে আমরা শর্ত দিয়ে লিখতে পারি এটা মাইনাস এটা সমান হচ্ছে 3√3। সো অঙ্কটা কেমনে করতে হবে না করতে হবে এটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিলাম। এখন শুধুমাত্র সাজানো বাকি। চলেন একটু সাজায় গুছে আমরা লিখি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত ধরি ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান মিটার, এটা ধরে নিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে আমাদের স্যার এই যে সূত্র লিখে রাখছে দেখেন, √3/4 বাহু স্কয়ার বাই স্কয়ার যাই বলেন।
এই যে √3, এই যে 4, তারপরে এই যে স্কয়ার, আর আমরা সব সময় ক্ষেত্রফলের এককটা লিখবো বর্গ এককে বা বর্গ মিটার। তাহলে এই ভিতরের ত্রিভুজ মানে আগে যে ত্রিভুজের কথা বলা হয়েছিল সেটার এ টু জেড আমরা পেয়ে গেলাম, সেটার এ টু জেড আমরা বের করে ফেললাম এই যে এটা। এখন বাহিরেরটা বের করবো, যখন বাহুর দৈর্ঘ্য আমরা বাড়াইছি, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বাড়ানো হলে কিভাবে লিখি একটু, হ্যাঁ সাজাই গুছিয়ে লিখি, যে দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হবে, আগে ছিল এ, আপনি 1 বাড়াইছেন সেই জন্য a+1 এত মিটার। তো সুতরাং বর্ধিত ক্ষেত্রফল, সরি ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দেন, বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 বাহু স্কয়ার, দ্যাট মিন্স a+1 হোল স্কয়ার বর্গ মিটার। এখন স্যার, এখন খেয়াল করেন, এটা আপনার আগের ক্ষেত্রফল, আর বাহুর দৈর্ঘ্যটা বাড়ানোর পরে আপনি ক্ষেত্রফল পাইছেন কত, এত। এখন এখানে অঙ্কের ডাকের মধ্যে একটা কথা বলা আছে, ক্ষেত্রফল জানি কতটুকু বাড়ছে, 3√3 বর্গ মিটার বাড়ছে, যে এটা বাড়ছে। তাহলে শর্ত মতে দিয়া এটা বিয়োগ এটা লিখ সমান সমান হবে এই যে, তাই না? তাই শর্তটা লিখেন যে এটা বিয়োগ এটা সমান হচ্ছে যে এতটুকু বাড়ছে। বাড়ছে মানে কি, এটা থেকে এটা বিয়োগ করলে তো কতটুকু বাড়ছে এটা পাওয়া যাবে। তো বাড়ার পরিমাণ তো দেওয়াই আছে, তাহলে আপনি শর্তটা একটু সাজাই লিখেন। তো শর্ত মতে √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান হচ্ছে 3√3। কথা ক্লিয়ার? এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে এ দেখেন দুই জায়গার মধ্যে এই অংশটা আছে, এই যে √3/4 এখানেও আছে, এই জায়গার মধ্যে আছে, তাহলে কমন নেওয়া যায়, যায় কিনা? সো কমন নিয়ে নেন, তাহলে কি হচ্ছে, √3/4 আমি যদি কমন নেই, এখানে থাকবে a+1 হোল স্কয়ার, আর এখানে থাকবে a স্কয়ার সমান হচ্ছে 3√3, তাই তো নাকি? এখন আপনি একটা কাজ করতে পারেন, এই √3 আর এই যে পাশে √3 আপনি কাইটা দেন, ঠিক আছে? কাটলে এখানে কি থাকবে, 1/4, আর এখানে সূত্র যদি অ্যাপ্লাই করেন, অথবা আপনি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লেখা যায়, সেটা আপনার ইচ্ছা, যেটা আপনি পারেন ইউজ করবেন। তাহলে এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিই আমরা। সূত্র অ্যাপ্লাই করলে হবে a স্কয়ার প্লাস 2ab মানে 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার। এই যে এখানে সূত্র লিখছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একসাথে হিসাব করে লিখে দিয়েছি, আর তারপরে মাইনাস a স্কয়ার, এই যে মাইনাস a স্কয়ার সমান হচ্ছে থাকে কত, 3। এখন আপনি খেয়াল করেন, এই যে a স্কয়ার আর এই যে a স্কয়ার কেটে দেন, কেটে দিলে থাকে কত, থাকে স্যার আমাদের 2a প্লাস 1। আর এই 4টা যদি ওই পাশে নিয়ে যান, তাহলে 3 আর 4 গুণ হয়ে যাবে, 3 4 কত হয় স্যার, 12 না? 3 4 কত হবে, 12। তাহলে এখানে হচ্ছে 2a সমান হচ্ছে 12 বিয়োগ 1, বা 2a সমান হচ্ছে 11, বা a সমান হচ্ছে 11/2। তাহলে এটাই তো আপনার আনসার নাকি, 11/2 বা 5.5 মিটার, এটাই হবে কি স্যার আপনার আনসার। সো একটু সবাই আমরা কমেন্ট করে জানাই যে অঙ্কটা বুঝতে পারছি কিনা। আমরা প্রথমত একটু দৌড়বো, ধরার পরে হচ্ছে শর্ত সাজায়া ক্যালকুলেশনটা করলেই আমরা কি পেয়ে যাবো স্যার, অঙ্কের আনসারটা পেয়ে যাবো। এই স্যার আমাদের অঙ্কের আনসারটা, আশা করি একটু ক্লিয়ার নাকি? কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন যে স্যার আমার এই জায়গায় সমস্যা ছিল, আমরা তখন সেটা আবারই আলোচনা করব। বাট আশা করি আমি যেমনি বুঝাইছি আপনাদের কারো সমস্যা থাকার কথা না। যদি এটা আমরা বুঝতে পারি, তাহলে চলেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ সমাধান করি। স্যার এখানে বলছে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, হ্যাঁ। পরে কি বলছে,
মইটির গুড়া, মইটি দেওয়াল থেকে কত দূরে সরালে, মইটি দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামবে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সাপোজ খেয়াল করেন, আমি মনে করি যে এটা হচ্ছে একটা দেয়াল, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা দেয়াল, এটা একটা দেয়াল আমি চিন্তা করি। এই দেওয়ালের সাথে, এই দেয়ালের সাথে এখানে একটা মই রাখা আছে, হ্যাঁ। So আমি মনে করি মইটা হচ্ছে আমাদের মইটা হচ্ছে আমাদের এইটা একটা মই। ওকে, এই যে এটা একটা মই ছিল এই জায়গায়, খারাপভাবেই ছিল। এই যে এটা একটা মই ছিল আমাদের। ওকে, এই দেখেন, তাহলে কি হয়েছে বিষয়টা, মইটার দৈর্ঘ্য কত, 20 মিটার। তার মানে এই যে যে মইটা খারাপভাবে রাখছেন, তার মানে এতটুক দেওয়াল, যে দেওয়ালটা আছে এটার দৈর্ঘ্য কিন্তু 20 মিটার। যেহেতু মইয়ের দৈর্ঘ্য 20, তার মানে আপনি বলতে পারেন যদি খারাপভাবে রাখি তাহলে এই দেওয়ালটাও হচ্ছে এতটুকু, 20 মিটার। পরবর্তী প্রশ্নটা কি বলছে, এখন আপনি, এখন আপনি যদি এই মইটাকে এই দেওয়াল থেকে কত দূরে সরালে, এই যে এটা দেওয়াল, দেওয়াল থেকে আপনি এই দিকে সরাই আনবেন, এই যে এই দিকে নিয়ে আসবেন, তাহলে এই দিকে যখন নিয়ে আসবেন তখন উপরের প্রান্তটা কিন্তু নিচে নামবে। তাহলে এখান থেকে কতটুকু সরাইলে, কতটুকু সরাইলে আপনার এই উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামবে, এটা আপনাকে বের করতে বলছে। ওকে, তো তাহলে মনে করি যে, তাহলে আমরা একটু মনে করি যে এখন আপনি মইটা কি করছেন, এই যে এইভাবে হেলায়, মানে এতটুকু সরাই আনছেন, হ্যাঁ, এই যে এতটুকু সরাই আনছেন। এতটুকু সরানোর ফলে, এতটুকু সরানোর ফলে তো ভালো করে খেয়াল করেন কি বললাম। আগে মইটা কিন্তু খারাপ হয়েছিল, যেখানে কালো যে বোলটা অক্ষরটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু খারাপ হয়েছিল। তার মানে এখান থেকে আমি মনে করি যদি এবি হচ্ছে আমাদের মই, তাহলে এবি মইটা দেওয়ালের সাথে খারাপ হয়েছিল, দ্যাট মিন্স এইটুকুর দৈর্ঘ্য, এই টোটালটা দৈর্ঘ্য কত স্যার, 20 মিটার। ওকে, এখন আপনি দেখেন কি করছেন, আপনি কি করছেন, আপনি এটাকে এতটুকু দূরে সরাইছেন, মানে বি থেকে সিতে নিয়ে আসছেন। যখন বি থেকে সিতে নিয়ে আসছেন তখন এই উপরের প্রান্তটা কিছুটা নিচে নামছে, তাহলে এইটুক দৈর্ঘ্য হচ্ছে কত স্যার, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে 4 মিটার। এখানে বলছে এই দেখেন যে উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামবে, এই যে উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামছে। তাহলে এখন আপনাকে একটু যদি কোশ্চেন করি, এই বিন্দুটা যদি ডি হয়ে থাকে, 4 মিটার যত নিচে নামাই দিয়েছেন, তাহলে বলেন তো স্যার এইটুকুর দৈর্ঘ্য কত হবে। আগে তো টোটালটাই 20 ছিল, এখন 4 যেহেতু নিচে নামছে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু হবে কত স্যার, 16 মিটার। আর এইটা কিন্তু মই স্যার, এই যে এটা হচ্ছে মই, এই সিডিটা, এটা তো 20 মিটারের নাকি। তাহলে এখন পিথাগোরাসের সূত্র ফলে এত আপনি ভূমি বের করতে পারেন নাকি, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আপনি অনায়াসে এই ভূমিটা বের করতে পারবেন, তাই না। সেই কথাটা একটু খেয়াল করেন। তাহলে প্রথমত লিখেন যে মনে করি এবি মই টি দেয়ালের সাথে, কিভাবে লিখবেন, এবি সমান সমান 20 মিটার, মইটি দেয়ালের সাথে খাড়াভাবে আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, পরবর্তীতে কি হয়েছে স্যার, পরবর্তীতে কি হয়েছে, মইটির গোড়া থেকে মানে দেওয়াল থেকে বি থেকে সি বিন্দুতে নিয়ে আসায় মইটি সি বিন্দুতে নিয়ে আসায়, এই কথাগুলো কিন্তু লিখতে হয় অঙ্কগুলোর ক্ষেত্রে, নিয়ে আসায় উপরের প্রান্তটা 4 মিটার নিচে নেমে আসে, উপরের প্রান্ত, উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসে, 4 মিটার নিচে নেমে আসে। ওকে, 4 মিটার নিচে নেমে আসে।
সো এখানে আমরা কি বলতে পারি স্যার বলেন তো, এইটুকু যদি 4 মিটার হয় তাহলে এইটুকু কত? তো সুতরাং বিডি সমান সমান 20 - 4 সমান হচ্ছে 16 মিটার। ওকে, এবং এই যে এটাও কিন্তু মই, তাই না স্যার? এই যে বিসি, এও লিখবেন এবি সমান সমান সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার। তারপরে লিখবেন সমকোণী ত্রিভুজ বিডিসিএ। সমকোণী ত্রিভুজ এই যে ত্রিভুজটা আর কি। সুতরাং সমকোণী ত্রিভুজ বিডিসিএ, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল স্যার বলেন তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, তাই না? সেখানে লিখতে পারি আমরা হচ্ছে স্যার এইভাবে, যে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে সিডি স্কয়ার। এখন মানটা বসান, আমরা বিসির মানটা বের করব। সো বিসি স্কয়ার প্লাস বিডির মানটা কত? বিডির মান হচ্ছে 16, তাহলে 16 এর উপরে স্কয়ার, আর এটা হচ্ছে 20, 20 এর উপরে স্কয়ার। তাহলে স্কয়ার টার করলে দেখেন এখানে কি আসে, বিসি স্কয়ার প্লাস 16 এর উপরে স্কয়ার করলে 256 হবে, আর ওইটা স্কয়ার করলে হবে 400। সো বিসি স্কয়ার সমান হচ্ছে 400 মাইনাস 256, তাহলে এখানে থাকে কত? 144। এখন 144 কে যদি এই পাশে স্কয়ারটা নিয়ে এই পাশে রুট করে দেন তাহলে কত আসে স্যার? 12। সো বিসি সমান হচ্ছে আমাদের 12 মিটার। দ্যাট ইজ ইউর আনসার। তাহলে আমরা বলতে পারি যে মইটি এই দেওয়াল থেকে যদি 12 মিটার সরে যায়, 12 মিটার এইদিকে চলে যায়, 12 মিটার এইদিকে নিলে তাহলে উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামবে। আর এই সকল অঙ্কের ক্ষেত্রে চিত্র মাস্ট আপনাদের দিতে হবে। এই সকল অঙ্কের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে চিত্র দিতে হবে, চিত্র ছাড়া এই অঙ্কগুলা হবে না স্যার। তো পারবেন কিনা একটু সবাই বলবেন। আমি আশা করি এটা পারার কথা, হ্যাঁ, আমি আশা করি আপনারা এই অঙ্কটা অবশ্যই অবশ্যই পারবেন। যদি পারি তাহলে স্যার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ফুয়াদ, হ্যাঁ এটা 16 মিটার হবে। অসংখ্য ধন্যবাদ। যারা মনোযোগ দিচ্ছেন আশা করি পরীক্ষার হলে অনেক বেশি মাত্রায় কাজে লাগবে। আর আমরা একটু দ্রুত সমাধান করার চেষ্টা করি, কারণ আমাদের আজকের ক্লাসে অনেকগুলো ম্যাথ করতে হবে। ওকে, আমরা একটু ফাস্ট যাই। পরবর্তীতে স্যার একটা সমবাহু ত্রিভুজে, স্যার এই দেখেন আমরা প্রথম যে ম্যাথটা করাইছিলাম ঠিক এইটা ওইটা একই নিয়মের। ওইখানে জাস্ট বলছিল 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে, এখানে কত মিটার বলছে স্যার? 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, আর আগেটার মধ্যে বলছিল 3√3 বর্গমিটার বেড়ে যায়। এইটুকুই তফাৎ। তো আশা করি এক নাম্বার যে ম্যাথটা আছে, এক নাম্বার যে ম্যাথটা আছে আর এটা কিন্তু হুবহু একই রকমের। সো এটা আপনারা পারবেন, এটা আমি আপনাদেরকে নিজেদের জন্য কাজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক, নিজেরা করবেন। ফুয়াদ ওকে, পারবো আশা করি। চলেন এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আহ একটা সমবাহু হবে না, এটা হবে স্যার সমদ্বিবাহু। হ্যাঁ, এটা সমবাহু হবে না, এটা হবে সমদ্বিবাহু। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ক্ষেত্রফল হচ্ছে আপনার 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্যটা নির্ণয় করো। আচ্ছা, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সেখানে সমান সমান বাহুগুলার আমরা এ দ্বারা প্রকাশ করি, ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তার একটা ক্ষেত্রফল বের করার সূত্র আছে, এটা আমরা সকলে জানি। তো প্রথমত স্যার একটু আমরা ত্রিভুজটা নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, প্রথমত আমরা যদি একটু ত্রিভুজটা নিয়ে কথা বলি। স্যার এই যে দেখেন, এটাকে একটা দ্বিবাহু ত্রিভুজ আপনি কল্পনা করেন, যেখানে এই দুইটা বাহু আমি মনে করি এ বি সি হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। সো এটার মান কত? 10। তার মানে এই বাহুর মানও 10, সেম ভাবে এইটার মানও হচ্ছে 10 মিটার। দুইটাই আপনার 10 মিটার করে। আর এটা হচ্ছে ভূমি। আপনার এই ভূমিটাকে কি করছে স্যার? বের করতে বলছে। আর এই ত্রিভুজের টোটাল এরিয়া বা ক্ষেত্রফলটা হচ্ছে কত? 48 বর্গমিটার। মনে করি বা ধরি ধরি ত্রিভুজের ভূমি সমান সমান 2 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য
a is equal to 10 মিটার, এটা আমাদের দেওয়া আছে। এখন আপনি এই যে ক্ষেত্রফল যে 48 বর্গ মিটার দেওয়া আছে, এই লাইনটাই লিখেন, এই লাইনটাই লিখবেন জাস্ট। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 48 বর্গ মিটার। এখন দেখেন তো স্যার, ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে? ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে? ত্রিভুজের ক্ষেত্রফল আছে তো 48। আর ক্ষেত্রফল বের করার, এটা ক্ষেত্রফল বের করার একটা সূত্র আমরা জানি স্যার। কি সূত্র? সূত্রটা হচ্ছে b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে আমাদের 48। বা মানগুলো একটু বসাই নাকি স্যার, যে b/4 রুট ওভার 4 এর মানটা হচ্ছে কত স্যার? 10। তাহলে 10 এর উপর একটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে 48। আচ্ছা, তারপরে একসাথে লিখে দিই ক্যালকুলেশন করে, b/4 রুট ওভার কত হয় স্যার এখানে? 100 সাথে 4 গুণ করেন, 400 মাইনাস বি স্কয়ার সমান 48। ওকে, এখন আপনারা এখানে একটু চাইলে আর আর গুণ করতে পারেন। ঠিক আছে, এখানে চাইলে একটু আর আর গুণ করে তারপরে রুট ওভার স্কয়ার করেন। সেরকম ছিল না? b/4 রুট ওভার 400 মাইনাস বি স্কয়ার সমান 48। আপনি একটু আর আর গুণ করেন এই জায়গায়, তাহলে কি থাকে? b রুট ওভার 400 মাইনাস বি স্কয়ার সমান 4 দ্বারা কিন্তু স্যার এই 48 গুণ হবে, তাই না? কত হয় স্যার? মেবি 192। তারপর আমরা কি করব স্যার? যেহেতু রুট ওভার আছে, রুট আমাদের তুলতে হবে, তাহলে দুই পাশে আমরা বর্গ করে দিব। এখানে একটা সাইড নোট দিব, বর্গ করে। ঠিক আছে, এখানে আমরা একটা সাইড নোট দিব যে বর্গ করে। যদি বর্গ করি, বির উপরে কি আসবে স্যার? একটা স্কয়ার আসবে। আর এই স্কয়ার রুটে কাটা যাবে, তার মানে এখানে থাকবে শুধু 400 মাইনাস বি স্কয়ার। আর এখানে 192 কে স্কয়ার করলে কত আসে স্যার? 192 কে স্কয়ার করলে, দাঁড়ান দেখি, যদি 192 এর সাথে 192 ভাই 192 ইন্টু 3 6 36,864। এই যে, আশা করি এটুকু বুঝছেন, একটু নিজেরা ক্যালকুলেশন করে নিন তাহলে হবে। তারপরে এখানে থাকে কত? ব্র্যাকেটটা তুলে দিলে 400 বি স্কয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে মাইনাস 36864 সমান সমান 0। একটু সাজায় লিখেন, বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কয়ার মাইনাস 36864 সমান 0। এখান থেকে মাইনাসটা কমন নেবেন, এখান থেকে মাইনাসটা কি করতে হবে স্যার? আমাদের কমন নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব। সো মাইনাসটা যদি কমন নেন, তাহলে এখানে থাকবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার প্লাস 36,864 সমান সমান 0। তো এখন মাইনাস দ্বারা উভয় সাইডে গুণ দিয়ে দেন, তো এই না মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এটাই থাকবে। আর জিরোর সাথে যাই গুণ করবেন তাই কিন্তু কি স্যার? জিরোই, তাই না? এখন এই অংশটার মধ্যে, এখন আপনারা এই অংশটার মধ্যে একটু মিডল ফ্যাক্টর করার চেষ্টা করবেন। এই যে অংশটার মধ্যে, এটুকুর মধ্যে কি করবেন স্যার? মিডল টার্ম করবেন। ওকে, মিডল ফ্যাক্টর করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আপনি কেমন উৎপাদকে বিশ্লেষণ করবেন? তো এটাকে ভাঙতে হবে আপনাদের। হ্যাঁ, এই যে এটাকে ভাঙবেন, কত আছে স্যার এখানে? 36864। এটা আমি যদি বলি, আপনারা একটু খেয়াল করে দেখেন, 144 আর হচ্ছে মেবি
256 এরকম হয়ে আসছে। এই দুইটা গুণ করে দেখেন তো স্যার, এটা আসার কথা। হ্যাঁ, যদি না আসে তাহলে এটাকে উৎপাদক করলেই চলে আসে। হ্যাঁ, একটু দেখেন আপনারা। আমার মনে হয় এটাই হবে হয়তো বা, আমি দুইটা গুণ করে দেখি। আর যদি আপনারা গুণ টুন না বুঝেন তাহলে এমনি করবেন, আমি বুঝাই দিই, দুইটাই বুঝাই দিই। গুণ করলে 144 আর হচ্ছে 256। হ্যাঁ স্যার, এটি আসে। দেখুন এখন দেখেন এটা আমি কেমনে বুঝবো, কারণ এখানে স্কোয়ার আছে, এগুলো রুট ওভার করলে একটা পূর্ণ সংখ্যা আসে সেই জন্য। আর যদি এমনি না বুঝেন তাহলে আপনি এমনি করবেন, 2 দ্বারা ভাগ করলেন, তাহলে এখানে কত আসবে? 18, 4, 3, 2, তারপরে হচ্ছে আবার 2 দ্বারা দেন 9, অনেক বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেই জন্য 2, 1, 6, আবার 2 দ্বারা দেন, এবার অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, সেভাবে না করি আমরা। তাহলে এটা যদি আমরা জানি অলরেডি, কারণ হচ্ছে 400 হইতে হবে যোগ কইরা, তাহলে আপনি দেখেন 144 আর 256 যোগ করলে তো 400 আসে আমাদের নাকি, সেই জন্য তাহলে একটু ভেঙে লিখে নিবে। বা b টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 3, 6, 8, 6, 4 সমান সমান 0। এইখান থেকে কমন নিতে পারেন। যদি বি স্কোয়ারটা কমন নেন, এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস 256, আর এখান থেকে 144 যদি কমন নেন তাহলে বি স্কোয়ার মাইনাস 256 থাকবে। আপনি ভাগ করে দেখতে পারেন, এই 144 দ্বারা এইটাকে ভাগ করে দেখতে পারেন। ওকে, এর পরবর্তী দুইটা থেকে একটা কমন নেন, তাহলে বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু বি স্কোয়ার মাইনাস 144 সমান সমান 0। এখন আমরা জানি যে দুইটা গুণফল যদি শূন্য হয়, তার মানে যে কোনো একটাকে বা সবগুলোকে আমরা শূন্য চিন্তা করতে পারি। তাহলে আপনি এবার লিখবেন যে হয় হয় বি স্কোয়ার মাইনাস 256 সমান 0 হবে, অথবা যে কোনো একটা 0 হবে, তাই না? অথবা বি স্কোয়ার মাইনাস 144 এটা সমান সমান কি আসবে? 0 আসবে। সো বি স্কোয়ার সমান হচ্ছে 256, বা স্কোয়ার এর পাশে নিয়ে যদি রুট ওভার করেন 256 কে, তাহলে আপনি পাবেন হচ্ছে 16। তাহলে বি এর মান আমরা কত পাচ্ছি স্যার? 16 পাচ্ছি। আবার এটাকে যদি এখান থেকে ক্যালকুলেশন করেন, বি এর আরেকটা মান পাবেন। 144 কে রুট ওভার করলে হয় 12, তার মানে 12 মিটার। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের আনসারটা হবে 16 মিটার অথবা 12 মিটার। এই তো স্যার, পারবো না পারবো না বলেন তো? আশা করি পারার কথা। অঙ্কটা একটু বড়, বাট যদি আমরা নিয়ম বুঝতে পারি কেমনে সলভ করতে হবে, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, যত বড় অঙ্কই হোক কোনো সমস্যা নেই। দেখেন, অঙ্ক করার একটা টেকনিক আছে। অঙ্ক করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আপনি যখন অঙ্কটা করে যাবেন তখন উপরের লাইনের সাথে নিচের লাইনটা জাস্ট মিলাবেন। উপরের লাইনের সাথে জাস্ট হচ্ছে নিচের লাইনটা মিলাবেন, আর কিছু না। যদি দেখেন যে উপরের লাইনের সাথে আপনার নিচের লাইন মিল আছে, তখনই বুঝবেন যে আপনার অঙ্কটা হচ্ছে। আর যখনই দেখবেন যে উপরের লাইনের সাথে নিচের লাইনের কোনো মিল নাই, ক্যালকুলেশন করে মিল পাওয়া যাচ্ছে না, তখনই বুঝবেন যে না, এটা ভুল হয়েছে। ওকে ফাদ, ঠিক আছে। তাহলে চলুন আমরা পরবর্তী ম্যাথে যাই, অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত স্যার? 160 বর্গ মিটার। একটা আয়তাকার ক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্যটা যদি 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটা কি হয় স্যার? বর্গাকার হয়। ঠিক আছে, ক্ষেত্রটা কি হয়? বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ আপনাকে কি বলছে স্যার? বের করতে বলছে। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তাহলে আপনি প্রথমত দৈর্ঘ্য আর প্রস্থ কি করেন? ধরে নেন। আমি একটা এক্সাম্পল এখানে একটু দিই আপনাদেরকে। মনে করেন স্যার এইটা হচ্ছে সেই আয়তক্ষেত্রটা। আমি তাহলে ধরলাম যে এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত বলছে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, মানে আগে যে এক্স ছিল,
এখন আপনি দৈর্ঘ্য যদি এখান থেকে 6 কমাই দেন, ঠিক আছে, 6 যদি কমাই দেন, তাহলে 6 কমাইলে মনে করেন সাপোজ তখন ক্ষেত্রটা কেমন হবে স্যার, এই যে এরকম বর্গাকার হবে। হ্যাঁ, আপনি কি করছেন, 6 কমাই দিছেন, তাহলে আগে ছিল কত এক্স, আর এটার ক্ষেত্রে হয়েছে কত এক্স মাইনাস সিক্স। তাহলে এই ক্ষেত্রটা কি হয়ে গেছে, একটা বর্গ হয়ে গেছে। তো আমরা জানি বর্গের ক্ষেত্রে সব বাহুই সমান, তার মানে এই বাহুটা অবশ্যই কি হবে, যে ওয়ার সমান হবে। এইভাবে আপনি দুইটা ইকুয়েশন সাজায়া সমাধান করলে এটার আনসারটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথমত একটু ধরে নেন যে দড়ি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান ওয়াই মিটার। তো সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসবে স্যার, অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই, ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কত আসে স্যার, এক্স ওয়াই বর্গ মিটার। তাহলে আপনি এখানে একটা শর্ত দিতে পারেন, দেখেন আপনি ক্ষেত্রফল পাইছেন কত এক্স, আর উপরে দেওয়া আছে কত ক্ষেত্রফল 160। তাহলে এখানে লিখতে পারেন যে প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে এক্স ওয়াই সমান হচ্ছে 160, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর শর্তটা সাজাবেন। 2 নম্বর শর্তটা কি, দৈর্ঘ্য যদি 6 মিটার কমানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে, এক্স মাইনাস সিক্স, এই কথাটা লিখবেন। আবার দৈর্ঘ্য 6 মিটার কমানো হলে দৈর্ঘ্য কত হবে স্যার, এক্স মাইনাস সিক্স মিটার। তো দৈর্ঘ্য যখন 6 মিটার আপনি কমাবেন বা কম হয়, তখন কিন্তু ক্ষেত্রটা কেমন হবে স্যার, বর্গাকার। আর বর্গের ক্ষেত্রে 4টা বাহুই কি থাকে স্যার, সমান থাকে। তাহলে দৈর্ঘ্য যদি আমি কি করি, 6 কমাই দিই, তাহলে দৈর্ঘ্য তখন পাই আমি স্যার এটা। তখন যদি সব বাহুই সমান হয় তাহলে আমি বলতে পারি না স্যার যে এইটা আর এটা সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। বড় ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ সবই সমান থাকে, তাই না? সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে আমাদের ওয়াই, বা 6টা ওই পাশে নেন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস সিক্স। দেন এটা 2 নম্বর সমীকরণ। এই যে স্যার আপনি দুইটা সমীকরণ পাইছেন, এখন এই দুইটা সমীকরণ সমাধান করলেই, দুইটা সমীকরণ যদি আপনি সমাধান করেন তাহলে আপনি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবেন। এখন পরবর্তী কাজটা কি হবে স্যার, পরবর্তী কাজটা হবে এই যে এক্স এর মানটা যে পাইছেন, এই এক্স এর মানটা এটা বসাই দেন, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখবো যে এক্স এর মান 1 নং এ বসায় পাই, এক্স এর মান 1 নং এ বসাই। সমীকরণটা ছিল এক্স ওয়াই সমান 160, তো এক্স এর মানটা কত, ওয়াই প্লাস সিক্স, ওয়াই প্লাস সিক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে 160, বা ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে 160। এখন আপনার পরবর্তী কাজ কি হবে, পরবর্তী কাজটা হবে এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস এর 160 সমান সমান শূন্য। এখন এটাকে আপনি মিডল ফ্যাক্টর করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিডল ফ্যাক্টর কেমনে করবে, দেখেন এখানে আছে কত 160, আমরা জানি 10 আর 16 গুণ করলে কত হয়, 160 হয়। আপনি 16 থেকে 10 বাদ দেন, থাকবে কত, 6, যে মাঝখানটা থাকে। সো হবে ওয়াই স্কোয়ার প্লাস 16 ওয়াই মাইনাস এর হচ্ছে 10টা ওয়াই মাইনাস হচ্ছে 160 সমান শূন্য। এখন এখান থেকে কমন নেন, সো ওয়াই কমন নিলে থাকবে ওয়াই প্লাস 16, আর এখান থেকে মাইনাস 10 কমন নিলে থাকবে ওয়াই প্লাস মাইনাস 10 যদি কমন নেন তাহলে থাকবে ওয়াই প্লাস 16 সমান শূন্য। এখন দুইটা থেকে একটা কমন নেন, তাহলে ওয়াই প্লাস 16 একটা কমন, আর এটা কমন গেলে এখানে থাকে হচ্ছে ওয়াই, আর এখানে থাকে মাইনাস সমান শূন্য। এখন আমরা জানি যে দুইটার গুণফল 0 হলে যে কোনো একটা 0 হয়, তাই তো? তাহলে আপনি এখানে লিখতে পারেন যে হয় ওয়াই প্লাস 16 সমান শূন্য হবে, অথবা
ওয়াই মাইনাস 10 সমান 0 হবে, তাই তো? তাহলে আপনি এখানে পাচ্ছেন ওয়াই সমান সমান মাইনাসের 16, আর এখানে পাচ্ছেন ওয়াই সমান কত, 10। কিন্তু দেখেন এখানে ওয়াই এর মানটা কি আছে, নেগেটিভ আছে। এখন আমরা সকলে জানি যে ওয়াই এর মান নেগেটিভ থাকলে সেটা কখনোই দৈর্ঘ্যের মান হইতে পারে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, তার মানে এটা গ্রান্টেড না যে দৈর্ঘ্য, সরি, প্রস্থ, ওয়াই যেহেতু প্রস্থ চিন্তা করছিলাম, প্রস্থ কখনো, বা প্রস্থের মান কখনো ঋণাত্মক হইতে পারে না, ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো আমরা, যে এটা গ্রান্টেড না, তার মানে এটা গ্রান্টেড। সো আমরা কত পাইলাম, ওয়াই এর মান 10 মিটার পেয়ে গেলাম, তার মানে প্রস্থ পেয়ে গেলাম কত স্যার, 10। এখন ওয়াই এর মানটা ওই যে 2 নং সমীকরণটা ছিল না, সেখানে বসাই দিন। আবার লিখবেন যে ওয়াই সমান 10, কয় নং বসাই, 2 নং এ বসাই। সো এক্স ইজ ইকুয়াল টু, সমীকরণটা ছিল ওয়াই প্লাস 10, স্যার ওয়াই প্লাস 6, সো ওয়াই এর মান হচ্ছে 10, 10 যোগ 6 মানে হচ্ছে 16 মিটার। ওকে, সো এই হচ্ছে স্যার আপনার আনসার। তাহলে আমরা এখানে লিখবো আনসার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার এবং 16 মিটার, অর্থাৎ আমাদের প্রস্থটা হচ্ছে 10, দৈর্ঘ্যটা হচ্ছে 16। একটু বলেন স্যার, যে এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা? আমি আশা করি আপনাদের এই পর্যন্ত আহ, বুঝতে কোনো ঝামেলা নাই। আপনারা আশা করি এই অঙ্কগুলো পারবেন, ঠিক আছে? আমি আশা করি আপনারা সবাই এই অঙ্কগুলো পারবেন। তাহলে এই যে দেখেন আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে? আমরা দৈর্ঘ্য প্রস্থগুলো বের করে ফেললাম। দেখেন কারো কোনো ঝামেলা আছে কিনা এই অংশটার মধ্যে। যদি না থাকে তাহলে চলেন স্যার আমরা পরবর্তী ম্যাথে যাই, আমাদের আরো অনেকগুলো ম্যাথ করতে হবে। আচ্ছা, এটার মধ্যে কি বলছে স্যার, যে একটা বর্গাকার বাগানের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল যদি 500 বর্গ মিটার হয়, তবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। এখানে একটা বর্গাকার ক্ষেত্রের কথা বলা আছে, যে বর্গাকার ক্ষেত্রের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। দ্যাট মিনস এটা একটা মনে করেন বর্গাকার ক্ষেত্র, ঠিক আছে? এটা কি বলা যায়, বর্গাকার একটা বাগান বলা যায়, এটা হচ্ছে একটা বর্গাকার বাগান। So, এই বাগানের চারদিকে, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাগান। তো এই বাগানের চারদিকে কি আছে স্যার, একটা 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে মনে করি এই হচ্ছে স্যার একটা 5 মিটার চওড়া একটা রাস্তা, এই যে এইটুকু হচ্ছে স্যার রাস্তা এটা, এবং এই রাস্তাটা হচ্ছে কত, 5 মিটার চওড়া, এই যে এইটুকু হচ্ছে রাস্তা। এই যে চারদিকে আপনি রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত, 500 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফল কত, 500 বর্গ মিটার। তাহলে আপনাকে কি বলছে, এই যে যে বাগানটা ছিল, সেই বাগানের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করেছে। এটার কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলছে, এই যে কর্ণ যেটা আছে এটার দৈর্ঘ্যটা বের। তাহলে আমরা একটু ধরে নেই যে দড়ি বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য সমান এক্স, বা আপনি যাই ধরেন কোনো সমস্যা নাই। তাহলে এবার লিখবেন দড়ি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। তো সুতরাং বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার বর্গমিটার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা সবাই জানি। এটা কিভাবে বের করতে হয়, জাস্ট বাহুর উপর একটা স্কোয়ার দিলে ক্ষেত্রফল চলে আসে, ঠিক আছে? এখন আবার কি বলছে স্যার, এখন আবার বলছে যে এই যে দেখেন, এই যে রাস্তার পরে দেখেন তো আরেকটা বর্গ বর্গ আছে না, এই যেটা আরেকটা বর্গ হয়েছে না? তাহলে এখন আমরা যদি এইটার ক্ষেত্রফল বের করতে পারি, তারপরে এইটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। তো এখন আমার টার্গেট হচ্ছে এই যে বাহিরের যে বর্গ হয়েছে, এই বর্গের দৈর্ঘ্যটা আমার বের করতে হবে, এক বাহুর দৈর্ঘ্যটা কত হয়। একটু খেয়াল করেন স্যার,
এই যে বাহিরে আপনারা যে বর্গটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, আর ভিতরের বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্যার এখান থেকে এই পর্যন্ত। আর এই যে এটা কিন্তু তার রাস্তার চওড়া, এখানে চওড়া কত আছে স্যার? 5 মিটার আছে। এই দিকেও দেখেন এইটুকু কিন্তু রাস্তা, এই রাস্তার চওড়াটা কত? 5। তাহলে আমি যদি এই যে যে এটা এইটুকু কিন্তু এক্স ধরছি আমরা, যে এখান থেকে এই পর্যন্ত এক্স ধরছি। এখন এই এক্স এর সাথে এই দিকের 5 আর এই দিকের 5, তাহলে কত হলো স্যার? যদি 5 আর 5 যোগ করলে 10 হয়, তাহলে এই এক্স এর সাথে আমি যদি 10 যোগ করি, তাহলে কিন্তু স্যার আমি এই বাহিরের যে বর্গটা হইছে, রাস্তা সহকারে যে বর্গটা, সেই বর্গের কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে যায়, তাই না? সেইভাবে একটু লিখবেন। এখন এবার লিখবো আমরা রাস্তা সহ বর্গাকার বাগানের বাহু সমান সমান, আগে ছিল কত স্যার? এক্স। এই পাশে বাহুর দৈর্ঘ্য 5 বাড়ছে, কারণ রাস্তার কারণে এই পাশে কিন্তু 5 বাড়ছে স্যার। তাহলে এই যে 5 যোগ 5 মিটার, তার মানে কি হয় স্যার? এক্স প্লাস 10 মিটার। এখন আপনি এই বাহুটা দৌড়ে ক্ষেত্রফল বের করে ফেলেন। তো সুতরাং রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার সূত্র বাহু স্কয়ার, বাহুটা কত? এক্স প্লাস 10, এই যে হোল স্কয়ার দিয়ে দেন, এককটা লিখে দেন বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে বড় বর্গের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে স্যার ছোট বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি কি করি, বাহিরের যে বর্গটা পাচ্ছি সেটা থেকে ভিতরের বর্গের ক্ষেত্রফল যদি মাইনাস করি, তাহলে তো এই রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যায়, তাই না স্যার? তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি না স্যার যে শর্ত মতে, শর্ত মতে রাস্তা সহ ক্ষেত্রফল কত আছে স্যার? এক্স প্লাস 10 হোল স্কয়ার, আর ভিতরটা আছে কত? এক্স স্কয়ার। তাহলে এই যে এটা থেকে এটা বাদ দিলে কার ক্ষেত্রফল পাওয়া যাবে? রাস্তার ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল কত আছে? 500। এখন ক্যালকুলেশন করেন, এখানে সূত্র অ্যাপ্লাই করে দেন। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 500। আচ্ছা শুনেন, যাদের নামাজ আছে সমস্যা নেই, নামাজ পড়বেন। আর ক্লাসটা তো এখানেই থাকবে, সো আপনি পরবর্তীতে যে কোনো সময় চাইলেও রিপিট করে নিতে পারবেন, ঠিক আছে? আসলে আমাদের যেহেতু লম্বা সময়টা ক্লাস হবে, আবার বেশি রাত হয়ে গেলে তো সমস্যা, তাই না? সো ক্লাস এখানে থাকবে, আপনারা যে কোনো সময় পরবর্তীতে যতটুকু মিস যাবে আপনি এটুকু একটু কভার করে নেবেন, ঠিক আছে? যতটুকু মিস যাবে আপনি ওই অংশটুকু একটু কভার করে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? এরকম, এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাসের এক্স স্কোয়ার সমান হচ্ছে 500, বা এটা কাটা দেখেন, প্লাস মাইনাস কাটা দিলেন, তাহলে এখানে থাকবে 20x প্লাস 100 সমান 500, বা 20x সমান হচ্ছে 500 বিয়োগ 100, বা 20x সমান হচ্ছে 400, বা x সমান সমান হচ্ছে 400 ডিভাইডেড বাই 20, তার মানে কত হয়? 20 হয়, তাই না? তার মানে আপনি এক্স কি ধরছিলেন? বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছেন, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছেন। তাহলে আমরা বলতে পারি বর্গাকার বাগানের বাহু, বর্গাকার বাগানের বাহু সমান সমান 20 মিটার। তাহলে কি বলছে স্যার? এখন আপনাকে কর্ণ বের করতে বলছে। সুতরাং বর্গাকার বাগানের কর্ণ, বর্গাকার বাগানের কর্ণ সমান কি? কর্ণ বের করার সূত্র হচ্ছে √3a বা a রুট, সরি √2a, তাই না? এটা হচ্ছে কর্ণ বের করার সূত্র, বা √2 ইন্টু বাহু। তাহলে আমরা লিখতে পারি x√3 বা √3x এত মিটার, x এর মান কত? 20, তার মানে 20 √3 মিটার। এই হচ্ছে স্যার আনসারটা। হ্যাঁ, এই হচ্ছে আপনার কর্ণটা। √3 না রে ভাই, √2 হবে, √2। হ্যাঁ,
আশা করি পারার কথা। দেখেন কোনো সমস্যা আছে কিনা, দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। আমাদের যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকবো। আমাদের টোটাল আমি বলছি না যে পরিসংখ্যান এবং পরিমিতি এই দুইটা আমি শেষ করে দিব। আমাদের এখন আরো অনেকগুলা টপিক বাকি আছে। তো আপনি ধরতে পারেন যে লম্বা সময় যেহেতু ক্লাস নিব, দেখেন আরো কতগুলো ম্যাথ আমাদের আছে। সো অনেক সময় লাগবে। তারপরে যে আপনাদেরকে আমি সাজেশনটা দেখাবো, ঠিক আছে, যে আমাদের আসলেই কোন বিষয়গুলো দরকার। এই যে এখানে একটা খুব সুন্দর সাজেশন দেওয়া আছে, দেখছেন? সেই সাজেশনটা আমি আপনাদেরকে দেখাই দিব, যেটা থেকে আপনারা আহ, সর্বাধিক প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবেন, ঠিক আছে? সেই সাজেশনটা কিন্তু আমরা আজকের এই ক্লাসে দিব আপনাদেরকে। এটা দেখতে থাকেন সাজেশনটা। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ফাহাদ, এটা সহজ আছে। তো এখন তাহলে আমরা আবার চলে যাই আমাদের আলোচনায়। এখন হচ্ছে চাকার অঙ্ক করবো আমরা। চাকা, বৃত্তের পরিধি, তারপরে গণকের একটা অঙ্ক আছে, তারপর আয়তাকারের ঘনবস্তুর একটা অঙ্ক আছে। স্যার একটা চাকার ব্যাস হচ্ছে 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? মনে করেন এই হচ্ছে একটা বৃত্তাকার চাকা, হ্যাঁ, এই হচ্ছে একটা বৃত্তাকার চাকা। এই চাকাটার ব্যাস, এই চাকাটার কি স্যার? ব্যাস। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস। ব্যাস ডি সমান কত দেওয়া আছে? 4.5 মিটার দেওয়া আছে, নাকি? তাহলে আমাদের আপনার প্রথম কাজ হচ্ছে এটার পরিধি বের করবেন। চাকাটার কি বের করবেন স্যার? পরিধি। পরিধি হচ্ছে 2 পাই আর। পরিধি বের করবেন, পরিধির একটা মান পাবেন। এখন আমি একটা কথা বলি স্যার, একটা চাকা যদি একবার ঘুরে, একটা বৃত্তাকার একটা চাকা যদি একবার ঘুরে, তাহলে তার পরিধি যতটুকু, ওই পরিধির সমপরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করবে। পরিধির সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি চাকাটার যে ব্যাসটা দেওয়া আছে, এটা থেকে আপনি চাকাটির ব্যাসার্ধ বের করেন। চাকাটির চাকাটির ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 4.5 মিটার ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 4.5, কারণ আমরা জানি স্যার যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়। ব্যাস হচ্ছে এই সম্পূর্ণটা, আর এই যেটার অর্ধেক থেকে এখান থেকে এই পর্যন্ত বলেন অথবা এখান থেকে এই পর্যন্ত বলেন, এগুলো হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি হবে? এটাকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তো সুতরাং সুতরাং চাকাটির পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর মিটার। তাহলে এখন হচ্ছে 2 পাই আর এর মান কত? 4.5 ডিভাইড বাই 2। আপনি যদি 2 দিয়ে কাটা দেন তাহলে হচ্ছে 4.5 পাই মিটার। তাহলে আপনি কিন্তু চাকাটার পরিধি পেয়ে গেছেন, হ্যাঁ, চাকার পরিধিটা পেয়ে গেছেন। এখন আপনি জানেন যে চাকাটি যদি একবার ঘুরে তাহলে কতটুকু যাবে? তার পরিধির সমান, মানে 4.5 পাই মিটার যাবে একবার যদি ঘুরে। এই কথা একটু লিখে দিবেন। চাকাটি একবার ঘুরলে, চাকাটি একবার ঘুরলে তার পরিধির পরিধির সমপরিমাণ সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে। এখন আপনি একটু ঐকিক নিয়মে সাজান, আপনাকে কি বলছে? কতবার ঘুরবে, ঠিক আছে? কতবার ঘুরে। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না যে এত মিটার যেতে চাকাটি ঘুরে একবার? এইভাবে লিখবেন যে 4.5 পাই মিটার যেতে 4.5 পাই মিটার যেতে চাকাটি ঘুরে সমান সমান কয়বার স্যার? একবার। তাহলে 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরবে কত? এক, যেহেতু ছোট তাহলে এটা ভাগ হয়ে যাবে, 1/4.5 পাই এতবার।
তারপর কত বলছে স্যার? ওই দেখেন 360 মিটার পথের কথা বলছে। কত? 360। তাহলে এই যে 360 মিটার পথ যেতে ঘুরবে, এটা তো এখানেও জানেন সবাই, এখন গুণ হবে। তাহলে এই যে 360টা কি হবে? উপরে গুণ হয়ে যাবে। তাহলে উপরে হবে 360, নিচে হবে 4.5 পাই। তাহলে আপনি জাস্ট এটা দ্বারা এটার ভাগ করে যে মানটা পাবেন সেটাই আপনার আনসার। ঠিক আছে? 4.5 দিয়া 360 কে ভাগ করবেন, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আপনার আনসার। একটু বলেন তো স্যার যে মানটা কত আসে, এটা বলেন। আমার কাছেও ক্যালকুলেটর আছে, আমি একটু দেখি বের করে। হ্যাঁ, দেখেন 4.5 পাই দ্বারা যদি আমরা 360 কে ভাগ করি কত আসে, করতে পারবেন তো নাকি? যে মানটা আসবে বের করতে। আচ্ছা, পরবর্তীতে চলে যাই আমরা। একটা বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু বলি কথাটা। একটা বৃত্তের কথা বলছে, বৃত্তের পরিধিটা দেওয়া আছে। তো মনে করেন এই হচ্ছে সেই বৃত্তটা। হ্যাঁ, এই হচ্ছে কি স্যার সেই বৃত্ত। এই বৃত্তের ভিতরে কি আছে? একটা অন্তর্লিখিত বর্গ আছে। একটা অন্তর্লিখিত কি আছে স্যার? একটা বর্গ আছে। এই যেটা মনে করেন একটা অন্তর্লিখিত হচ্ছে বর্গ, এটা মনে করি একটা হচ্ছে অন্তর্লিখিত বর্গ। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। সো মনে করি যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ভিতরে এ বি সি ডি এই বর্গটা অন্তর্লিখিত হয়েছে। তাহলে আপনাকে কি বলছে বলেন তো স্যার? বলছে যে এই বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত, এটা আপনাকে বের করতে বলছে। আর এই বৃত্তের পরিধি কিন্তু দেওয়া আছে। বৃত্তের পরিধি কি আছে স্যার? দেওয়া আছে। বৃত্তের পরিধিটা কত? বৃত্তের পরিধিটা হচ্ছে আপনার 220 মিটার। তাহলে বলেন তো স্যার এইটুক কি বলেন তো? বৃত্তের ব্যাসার্ধ। আর সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত এইটুকু তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখেন আমরা এই অঙ্কটা কেমনে করব। তাহলে একটু লিখবেন যে দড়ি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। দড়ি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর মিটার, এবং বর্গের বাহু, বর্গের বাহু সমান হচ্ছে মিটার। এই দুটো আমি ধরে নিলাম। এই যে বর্গ যেটা আছে ভিতরে অন্তর্লিখিত মানে ভিতরে, সেটা কত ধরলাম? ধরলাম। আর ব্যাসার্ধ কত? আর। তাহলে এখন বৃত্তের পরিধি কত দেওয়া আছে স্যার? 220 মিটার, এটাই লিখেন। সুতরাং বৃত্তের পরিধি 220 মিটার। পরিধি বের করার সূত্র হচ্ছে স্যার 2 পাই আর। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি চাইলে আর এর মান বের করতে পারেন নাকি? দেখেন আমি বের করে দিই। 2 ইন্টু পায়ের মান আপনারা লিখবেন 22/7। ঠিক আছে? আর এমনিতে 3 পয়েন্ট ওই যে যেটা আছে 3.1416 এটাও লিখতে পারেন, সমস্যা নাই। কি কথা, অরিজিনালটা হচ্ছে এটা। তো এখন আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি, দেখেন 22 দ্বারা এটার যদি কাটেন কতবার যাবে? 22 মধ্যে একবার, আর হচ্ছে একটা শূন্য নাকি? তারপরে এই 2 দ্বারা 10কে যদি কাটেন 5, আর আড়াআড়ি গুণ করলে 5 7 35। আপনারা এখান থেকে ব্যাসার্ধটা পাচ্ছেন কত? 35 মিটার, তাই তো? ব্যাসার্ধ পাচ্ছেন কত? 35 মিটার। এটুকু আশা করি ক্লিয়ার স্যার। জয় বড়ুয়া, এটা কোন সেমিস্টারের ক্লাস? আর এটা হচ্ছে এসএসসি ভোকেশনালের উপরে দেখেন ক্যাপশনে লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি। তাহলে আমরা এখান থেকে কি করলাম? আর এর মান বের করলাম কেমনে স্যার? এই পায়ের মান বোঝায় সে 22/7। তাহলে 22 দ্বারা এই যে 220 টা কাটেন, যাবে কতবার? একবার। আর এতে করে শূন্য থাকে 10, তাই না? তারপরে 2 দ্বারা কাটেন হবে 5, তারপর আড়াআড়ি গুণ করেন 5 7 35। এখন একটা কথা আমরা বলি, দেখেন যদি বৃত্তের ব্যাসার্ধটা এত হয়ে থাকে, মানে আর এর মান যদি এত হয়, তাহলে সুতরাং বৃত্তের ব্যাসটা কত হবে? বৃত্তের ব্যাস ডি সমান আমরা জানি কি, এটা 2 দ্বারা গুণ করলে ব্যাস চলে আসবে। সো 35 ইনটু 2 মিটার সমান হচ্ছে আমাদের 70 মিটার। এখন আপনাদেরকে একটা কথা বলি স্যার, এই জায়গায় একটু খেয়াল করেন। দেখেন আমি যদি এই বৃত্তের এই যে এটা যে কেন্দ্র, তাহলে এখান থেকে একটা রেখা অঙ্কন করি যদি,
এই বরাবর এই যে একটা রেখা অঙ্কন করলাম, এই যে বিডি যে রেখাটা বলেন আপনি, এই বিডি রেখাটা যদি বৃত্তের ক্ষেত্রে বলি তাহলে এই রেখাটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর যদি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে বলি, এই বর্গটার ক্ষেত্রে বলি, তাহলে এটা কিন্তু হচ্ছে বর্গের কর্ণ। দেখেন তো, একটা অন্তলিখিত বৃত্তের ক্ষেত্রে, সরি একটা অন্তলিখিত বৃত্তের বর্গের ক্ষেত্রে, বৃত্তের মধ্যে যদি একটা বর্গ অন্তর্লিখিত হয়, সেই ক্ষেত্রে বর্গের কর্ণটা আর বৃত্তের ব্যাস এই দুইটা কিন্তু হুবহু একই। তার মানে আপনি এখানে একটা লাইন লিখতে পারেন। কি লাইন লিখতে পারেন? লিখতে পারেন যে বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রে বর্গের কর্ণ সমান হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই কথাটা লিখে দিবেন যে বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রে বর্গের কর্ণ, এটা সব সময়, হ্যাঁ, বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ সমান হচ্ছে বৃত্তের ব্যাস। সো বর্গের কর্ণ বের করার সূত্র হচ্ছে a√2। বর্গের কর্ণ বের করার সূত্র কি? a√2। আর বৃত্তের ব্যাসটা আপনি কত পাইছেন? 70 পাইছেন, বা a সমান কত আসে? 70/√2। ঠিক আছে, তাহলে এই যে আপনি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছেন। তো সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান 70/√2 মিটার। এইটা আপনার আনসার। পারবেন কিনা দেখেন তো। এই যে অঙ্ক, এখানে ব্যাস বের করবেন, তারপরে এই যে স্যার এই লাইনটা লিখবেন যে বৃত্ত অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রে বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস পরস্পর সমান থাকে। সেখান থেকে পরে ক্যালকুলেশন করে নিলেন, দ্যাটস এনাফ। তাই তো? সো খুবই ছোট একটা অঙ্ক, আশা করি নিজেরা করতে পারবেন। তার পরবর্তীতে একটা গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এত হলে এর আয়তন কত? একদম সোজা স্যার। পৃষ্ঠতলের দেখেন, যদি পৃষ্ঠতল বলে মানে যে কোনো একটা পৃষ্ঠ, গণকের একটা পৃষ্ঠকে একটা বর্গ চিন্তা করা যায়, একটা বর্গ হয়, ঠিক আছে? তাহলে বর্গের কর্ণ কত? a√2। দ্যাট মিনস যদি গণকের দ্বার, আপনি যদি ওই লিখেন যে দড়ি গণক, আপনারা গণক তো চিনেন নাকি? গণক মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। আপনারা যে কিউব মিলাইছেন না, ওই কিউবের বাংলাই তো গণক, তাই না? তো এটা হচ্ছে একটা গণক। তাহলে আপনি প্রথমত লিখেন যে গণকের দ্বার সমান, গণকের দ্বার অথবা বাহু a মিটার, সরি a সেন্টিমিটার। তো সুতরাং এই কথাটা লিখেন যে পৃষ্ঠতলের কর্ণ সমান হচ্ছে 8√2 সেন্টিমিটার। এখন পৃষ্ঠতলের কর্ণ বের করার সূত্র হচ্ছে a√2। ঠিক আছে, বাহু ইন্টু √2 সমান 8√2। তাহলে আপনি √2 কাটা দেন, এর সমান কত আসে? 8 সেন্টিমিটার। আপনি বাহুটা পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি বাহু বা দ্বার তার পেয়ে গেছেন গণকের ক্ষেত্রে। এখন কি বলছে? আয়তন। তাহলে গণকের আয়তন সমান হচ্ছে বাহু কিউব, এককটা লিখবেন ঘন একক। এটা হচ্ছে আয়তন বের করার সূত্র। বাহুটা কত আছে? 8, তাহলে 8 কিউব ঘন সেন্টিমিটার। 8 এর উপরে কিউব করলে কত আসে স্যার? 516 মেবি, হ্যাঁ, দেখেন আপনারা। না, 512। ঠিক আছে, কত স্যার? 512 হবে। ফুয়াদ দেখেন পারবেন কিনা, এটা তো একদম সোজা অঙ্ক। জাস্ট আপনারা এখানে গণকের বাহু ধরে নিলেন এ, তারপর সেখান থেকে পৃষ্ঠের কর্ণ যেটা দেওয়া আছে এই লাইনটাই লিখলেন। কর্ণ বের করার সূত্র হচ্ছে a√2, এই √2 কাটা দেন, এর মান থাকে 8। তারপর আয়তন বের করার সূত্র যেটা সেটা লিখে করে ফেলেন, দ্যাটস এনাফ। পারবো আশা করি। এরপরেরটা, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত আছে 21, 16 এবং 12। এর কর্ণ হচ্ছে এটি 7 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তলের বা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে তল বলতে সমগ্র তলটাকে বোঝানো হয়েছে। তাহলে আপনি একটু এইভাবে লিখবেন যে দড়ি অনুপাত যেটা দেওয়া আছে, এই অনুপাতের সাধারণ রাশি একটু ধরে নেবেন। ঠিক আছে, আমরা একটু ধরবো যে অনুপাতের সাধারণ রাশি দড়ি
অনুপাতের সাধারণ রাশি সমান এক্স, তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য দেখেন আপনারা, এই যে অনুপাতটা দেওয়া থাকে না, এই অনুপাতের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়, তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, গুণ করলে সবটাকে আপনি গুণ করতে পারবেন। তাহলে যেহেতু এটা সাধারণ রাশি এক্স ধরছেন, তাহলে এটা দ্বারা আপনি সবাইকে গুণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এখানে দৈর্ঘ্যের অনুপাত কত আছে 21, তাহলে 21 এর সাথে আমরা এক্স গুণ করি, কত হবে 21x, এত সেন্টিমিটার, এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। এখন অনুপাত থেকে প্রস্থ বের করেন, অনুপাত থেকে প্রস্থটা বের করেন, প্রস্থকে আমরা বি ধরি, এটা কত হবে 16x। তারপর আপনি ঘনবস্তুর উচ্চতা বিবেচনা করেন, উচ্চতা সি সমান হচ্ছে 12x সেন্টিমিটার। এখন আপনাদেরকে যদি বলি স্যার কর্ণ কত আছে, দেখেন তো কর্ণ আছে 87, তাহলে এখন লিখেন যে কর্ণ সমান কত আছে 87 সেন্টিমিটার। আপনাদেরকে যদি বলি কর্ণ বের করার সূত্রটা কি, যে কোনো আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করার সূত্র হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত 87। আপনি একটা কাজ করেন, সবার মান বসান, এ বি সি যাদের মান আছে এই মানগুলো একটু দয়া করে বসায় দেন, এ বি সি সবার মানটা এখানে বসান, তাহলে এর মানটা কত আসে স্যার আমাদের রুট ওভার, এর মান হচ্ছে কত 21x হোল স্কয়ার প্লাস বির মানটা হচ্ছে আমাদের 16, তাহলে 16x হোল স্কয়ার, সির মান হচ্ছে 12x হোল স্কয়ার সমান হচ্ছে 87। এখন কি করবেন স্যার, একটু ক্যালকুলেশন করেন, বা রুট ওভার 21 উপরে স্কয়ার করলে কত হবে 441 এক্স স্কয়ার, 256 এক্স স্কয়ার, তারপরেরটা হচ্ছে 144 এক্স স্কয়ার সমান হচ্ছে 87। তারপরে রুট ওভার সবটি যোগ করেন 841 এক্স স্কয়ার আসে। এখন 841 কে রুট ওভার করলে হবে 29, আর এক্স এর উপরে স্কয়ার আছে, রুটে কাটা গেলে এটা থাকে 87, বা x is equal to 87 divided by 29। কাটাকাটি যদি করেন তাহলে x এর মান পাবেন কত 3। আপনি অনুপাতের মানটা পেয়ে গেছেন। এখন এই অনুপাতের মানটা জাস্ট খালি আপনি এই জায়গাগুলোর মধ্যে বসাই দেন, এই যে এই তিনটার মধ্যে। ঠিক আছে, যে দৈর্ঘ্য প্রস্থ যেখানে ধরছিলেন এই তিনটায় বসাই দিলেই আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে x এর মান 3 পাইছেন, এখানে বসান, তাহলে কত হবে 63, এখানে বসালে কত হবে 48, আর এখানে বসালে কত হবে 36। ঠিক আছে, তাহলে আপনি দৈর্ঘ্য বের করে ফেলেন। তো সুতরাং দৈর্ঘ্য 21 ইন্টু 3 তার মানে 63 সেন্টিমিটার। তারপরে প্রস্থ 16 ইন্টু 3 48, তারপর উচ্চতা কত 12 না, তাহলে 12 ইন্টু 3 মানে হচ্ছে 36 সেন্টিমিটার। তো এই তিনটাই স্যার আপনার আনসার। ঠিক আছে, ছোট করে করে দিলাম, একদম ছোট করে, তো আশা করি এটা পারবেন আপনারা, একদম ছোট করে করে দিয়েছে, আশা করি এটা পারা যাবে। তাহলে পরিমিতির যে পার্টটা ছিল স্যার আমাদের, এই যে এতক্ষণ যাবত কতগুলো অঙ্ক করলাম স্যার, অনেকগুলো অঙ্ক করেছি তাই না, এই ছিল স্যার আমাদের পরিমিতির পার্ট। ঠিক আছে, এই ছিল আমাদের কিসের স্যার, পরিমিতির যে পার্টটা ছিল, অর্থাৎ পরিমিতি থেকে এই অঙ্কগুলো যদি করেন তাহলে আশা করি আপনার 12 যে মার্কসটা আছে পরিমিতি থেকে আসে সেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এখান থেকে 12 মার্কসই কমন পাবেন, যে ম্যাথগুলো করানো হয়েছে এখান থেকে টোটালি 12 মার্কস আপনি কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, এখন তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরিসংখ্যান, অর্থাৎ এখান থেকে তো আমাদের 6 মার্কসের কোশ্চেন আসে, সেই 6 মার্কসের কোশ্চেন এখন আমরা ইনশাল্লাহ আনসার করব। ও এখানে কি বলছে স্যার, ও এখানে বলছে তলটির ক্ষেত্রফল নির্ণয় করা আছে, তলের ক্ষেত্রফল, হ্যাঁ তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আছে স্যার, সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বর্গ সেন্টিমিটার। স্যার এখানে আপনি মান তো পাইছেন, দৈর্ঘ্যের মান কত 63, প্রস্থের মান 48 প্লাস 48 ইন্টু 36 প্লাস 36 ইন্টু 63। ঠিক আছে, ক্যালকুলেশন করেন, যা পাবেন সেটা আপনার আনসার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল।
যারা আহমেদ, হ্যাঁ এখন আশা করি পারবেন। এটা জাস্ট তলের ক্ষেত্রফল লিখে সূত্রটা হচ্ছে এটা 20 ab প্লাস বিসি প্লাস সি, ছয়টা যে তল থাকে সেই ছয়টা তলের ক্ষেত্রফল যত আসবে সেটাই হচ্ছে এটা আনসার। এখানে এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। এটা তো আপনি জানেনই, তিনটা ভ্যালু বের করছেন অলরেডি। এর মান যত, বির মান যত, সির মান তত, এটা বসাইলেই পরে ক্যালকুলেশন করলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন আসলে আমরা হচ্ছে পরিসংখ্যান নিয়ে কথা বলি। তো এখানে বলছে নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, এখান থেকে আপনাকে মদ্যক নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে স্যার? মদ্যক। দেখেন, মদ্যক বের করতে গেলে আসলে কি কি করা লাগে? মদ্যক যদি আমরা বের করতে চাই আমাদের কি কি করা লাগে? কয়টা গড় করতে হবে, এটা একটা হচ্ছে প্রথম কোশ্চেন। মদ্যক বের করতে গেলে প্রথমত আপনাকে এই দুইটা জিনিস তো লিখতে হবে, ওজনও লিখতে হবে, গণসংখ্যা লিখতে হবে। মানে শ্রেণী ব্যাপ্তি, এটা তো থাকবে আপনার শ্রেণী ব্যাপ্তি। যদি শ্রেণীর মধ্যমান দেওয়া থাকে তাহলে আর অন্য কিছু দরকার নাই। যদি মধ্যমান না দেওয়া থাকে তাহলে একটা সূত্রের মাধ্যমে করতে হয়। তো যদি এখানে সরাসরি একটা ভ্যালু দেওয়া আছে তার মানে এটাকে আপনি মধ্যমান হিসেবে বিবেচনা করতে পারেন। তাহলে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, তো আমরা এটাকে শ্রেণীব্যাপ্তি লিখে, হ্যাঁ এভাবে লিখে দিই শ্রেণীব্যাপ্তি। তারপরে আরেকটা গড় হবে গণসংখ্যার, তারপর আরেকটা গড় সংখ্যা হবে, গড় হবে ক্রমযোজিত গণসংখ্যার। ঠিক আছে, এই তিনটা গড় হবে, এই তিনটা গড় হবে। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এইভাবে গড়গুলো হবে আর কি। একটু উপরে তুলে নেই। ওকে, তাহলে প্রথমত আমরা একটু স্যার এই যে যে আমাদের ছকটা দেওয়া আছে এখান থেকে একটা সারণী একটু সাজাই লিখি আমরা, হ্যাঁ একটু সারণীটা আমরা সাজাই লিখি। তিনটা গড় করতে হবে তো, তিনটা গড়। ওকে, ওজন, তারপরে হচ্ছে স্যার গণসংখ্যা, আর ওই লাস্টটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নাকি? গড়গুলো বানাই নেই, হ্যাঁ গড়গুলো বানাইতে একটু সময় লাগবে। কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5। ঠিক আছে, এই যে গড়গুলো আমি করে ফেললাম। গড় করছি, করার পর একটু মানগুলো লিখে দিই। তো এটা হচ্ছে আমাদের ওজনের গড়টা, এটা হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। মানে ক্রম অনুসারে কি করবেন স্যার? যোগ করবেন। ঠিক আছে, ক্রম অনুসারে কি করবেন স্যার? যোগ করবেন, দ্যাটস এনাফ। ওজন গুলো লিখি 45 50 55 এরকম লিখেন। 45, তারপরে হচ্ছে ওজনটা দেওয়া আছে কেজিতে, তারপরে হচ্ছে 50 55, তারপর হচ্ছে 60 65 70। গণসংখ্যাগুলা 2 6 8 16 17, তারপর হচ্ছে 6। এখন যোগ করে যাবেন। ঠিক আছে, কিভাবে যোগ করুন? তো প্রথমটা হচ্ছে 2, তারপরটা দেখেন এই 6 আর এই 2 যোগ করলে কত হয়? 8। 8 আর 8 স্যার 16, তাই না? মানে এই যে উপরের টোটাল গুলা যোগ করে এই জায়গাতে লিখবেন। তাহলে এইভাবে যোগ করে লিখবেন, হ্যাঁ এই যে 6 আর 2 যোগ করে 8, তারপর হচ্ছে 8 আর 8 হচ্ছে 16, তারপর 16 আর 16 যোগ করলে কত হয় স্যার? 32। ঠিক আছে, তারপরে আপনার 32 আর যদি 32 আর 7 17 না, তাহলে কত হচ্ছে স্যার? 49। এই যে 32 আর 17 যোগ করেন, কত হয় স্যার? 49। 49 আর 6 কত হচ্ছে? 55।
তাহলে আপনার টোটাল গণসংখ্যা বা এন এর ভ্যালুটা কত পাচ্ছেন যোগ করে? 55 পাচ্ছেন, তাই তো? তো এই যে যে গণসংখ্যার যে সংখ্যাটা 55, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বলেন, জোড় সংখ্যা নাকি বিজোড়? এটা কি আমাদের জোড় সংখ্যা হয়েছে নাকি বিজোড় সংখ্যা হয়েছে? তো এটা অবভিয়াসলি হচ্ছে একটা বিজোড় সংখ্যা। অবভিয়াসলি কি স্যার একটা বিজোড়? যদি বিজোড় হয় তাহলে একটা পদই হবে মধ্যপদ, আর যদি জোড় হয় তাহলে পদ হবে কয়টা স্যার? দুইটা। ঠিক আছে, জোড় হইলে মধ্যপদ দুইটা হয়, আর বিজোড় হইলে মধ্যপদ কয়টা হয় স্যার? একটা। ফুয়াদ বলছেন পরিসংখ্যান পারবো, যদি পারেন দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, তারপর আমি একটু দেখাই দিই। যদি বিজোড় হয়, ঠিক আছে, তাহলে মধ্যপদ কয়টা হবে? একটা। তাহলে এখানে এখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 55, যা বিজোড় সংখ্যা, যা হচ্ছে বিজোড় সংখ্যা। সুতরাং মদ্যক সমান সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ বা তম পদের মান। সো n এর মান কত? 55 প্লাস 1 বাই 2, তাহলে কত হচ্ছে স্যার? 56 বাই 2। তার মানে 28তম যে পদটা আছে, 28তম যে পদ, সেটি হচ্ছে মধ্যকের ভ্যালু। এখন বলেন স্যার, এই যে দেখেন এখানে আমি সারণীটা বোঝাই, আপনি যে এই সারণীটা যারা দেখতেছেন না, এই যে 55 যে সারণীটা, এখানে কিন্তু আছে 16 নাম্বার পদ পর্যন্ত। আর এই যে যে এই সারিটা দেখতেছেন, এই যে 60 এর যে সারিটা আছে, এই সারিতে আছে পদ কত পর্যন্ত? 32 পর্যন্ত। তাহলে আমাদের কত নাম্বার পদ বলছে? 28 নাম্বার পদ। তাহলে 28 নাম্বার পদটা তো অবশ্যই অবশ্যই স্যার এই সারিতে অবস্থিত। তাহলে 28 নাম্বার পদে আপনার মধ্যমানটা কত আছে? 60 আছে। তাহলে 28 নাম্বার পদের আনসারটা হবে আপনার স্যার 60। ঠিক আছে, এই মধ্যকটা হচ্ছে কত? 60। দ্যাটস আনসার। এটাই হচ্ছে কি স্যার আপনার আনসার। পারবো? আশা করি পারার কথা, একদম সোজা একটা ম্যাথ। সো মধ্যক যদি আমাদের এখানে মনে করেন যে 50 হইতো, মানে এন এর ভ্যালুটা যদি জোড় হইতো, আপনি কি করতেন? আপনি মধ্যক যদি জোড় হয়, হ্যাঁ, এন এর ভ্যালুটা যদি জোড় হয়, এন যদি জোড় আসে, তাহলে মধ্যক বের করার সূত্রটা হবে, মধ্যক বের করার সূত্র হচ্ছে এরকম ভাবে লিখবেন, হ্যাঁ, যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুটো পদের গড় বের করবেন। তাইলে কি পাবেন? আপনি মধ্যক পাবেন। আর যদি বিজোড় থাকে, যদি কি হয় স্যার? বিজোড়। বিজোড় হলে মধ্যকটা একদম সোজা, জাস্ট হচ্ছে n+1/2 তম পদ। সো দুইটা আমি দেখাই দিলাম, কখন কোনটা ব্যবহার করবেন n এর মানের উপর নির্ভর করে। যদি জোড় আসে উপরেরটা, বিজোড় হইলে নিচেরটা। দ্যাটস এনাফ। পারবো তো নাকি? পদ বলছেন পরিসংখ্যান পারবো, পরিসংখ্যানে ঝামেলা না থাকলে ভালো, এখান থেকে একটা 100% শিওর আমরা প্রশ্ন পাবোই পরীক্ষার মধ্যে। তারপরে আমরা দেখি এখান থেকে প্রচুরকের কথা বলছে, আশা করি প্রচুরকটা আপনাদের পারার কথা, তাই না? প্রচুরকটাও কি স্যার আপনাদের পারার কথা? তো প্রচুরক মানে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে, যে সারণীতে প্রচুরক মানে উপাত্তটা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে আপনার প্রচুরক শ্রেণী। ঠিক আছে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই গণসংখ্যা যে সারণীটা আছে, এই গণসংখ্যা সারণী থেকে আপনি প্রচুরক শ্রেণী কোনটা আছে, সেই প্রচুরক শ্রেণীটা আপনি বের করে নেবেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গণসংখ্যা এই সারিতে আছে 55টা, এখানে 20টা, এখানে 15টা, এখানে হচ্ছে কয়টা? 8টা আছে। তো সবচেয়ে বেশি আছে স্যার কোন জায়গায়? এই জায়গায়, তাই না? তাহলে এই যে যে সারণীটা আছে, এটা হচ্ছে আপনার প্রচুরক শ্রেণী। তাহলে লিখবেন 41 টু 55 শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা সর্বোচ্চ। সুতরাং 41-55 প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রচুরক শ্রেণী। তো এখন প্রচুরক বের করার একটা সূত্র আমরা জানি, লিখবেন আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরক বের করার একটা ফর্মুলা বা একটা সূত্র যাই বলে, সেটা হচ্ছে প্রচুরক বের করার একটা সূত্র। তাহলে আপনি এই সূত্রের সাহায্যে প্রচুরকটা বের করবেন। এখানে এল মানে হচ্ছে লোয়ার লিমিট, মানগুলো আমি একটু লিখে দিই। তাহলে এখানে আমাদের কার কার মান দেওয়া আছে সেগুলো একটু লিখি। এখানে
লোয়ার লিমিট এল, এই যে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, এই প্রচুরক শ্রেণীর 41 কে বলা হয় লোয়ার লিমিট, 50 কে বলা হয় আপার লিমিট বা উচ্চ সীমা যেটাকে বলা হয়। লোয়ার লিমিট কত আছে স্যার? 41, সো এই যে আমরা লিখলাম 41। তারপরে F1, F1টা কত? F1টা হচ্ছে এই যে আমাদের যে প্রচুরক শ্রেণীটা থাকবে না, আমাদের যে প্রচুরক শ্রেণীটা থাকবে, সেই প্রচুরক শ্রেণী থেকে উপরের যে মানটা থাকবে সেটার বিয়োগফল। হ্যাঁ, উপরের শ্রেণীর বিয়োগফল, উপরের যে শ্রেণীটা থাকবে সেটার বিয়োগফল হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। একটু দেখেন তো স্যার কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? এফনটা হচ্ছে উপরের বিয়োগ করবেন, তাহলে এখন দেখেন এর উপরে কোনো কিছু আছে? নাই স্যার। তাহলে উপরটা যেহেতু কোনো কিছু নাই, তাহলে উপরের বিয়োগ ফলটা কত হবে? তাহলে আমরা লিখবো এখন হচ্ছে 25 মাইনাস 0, দ্যাট মিন্স 25। আর F2, F2 হচ্ছে কত? এটা থেকে এটা বিয়োগ করেন, কত হয়? 25 মাইনাস 20 সমান হচ্ছে 5। মান তো পাইছেন নাকি? আর এইচ মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে কত আছে শ্রেণীব্যাপ্তি? দেখেন 41 থেকে 50, তার মানে কত আছে? ব্যবধানটা কত আছে? শ্রেণী ব্যবধান আছে হচ্ছে আমাদের 10। এই যে শ্রেণী ব্যবধানটা কত আছে? 10 আছে। আপনি এখানে ক্যালকুলেশন করলে পাবেন। এখন মানগুলো লিখেন। এল এর মান 41, F1 হচ্ছে 25, তারপরটা হচ্ছে 25 যোগ 5 ইন্টু 10। ক্যালকুলেশন যদি করেন 41 প্লাস নিচে হয় 30, আর উপরে হচ্ছে 25 ইন্টু 10, কাটাকাটি করলে এখানে 3 থাকে, 41 যোগ 3 দ্বারা যদি ভাগ করেন 3 আর 24, তাহলে কত হয়? 49.33। এটাই আনসার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রচুরক। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার নাকি? তো এখানে জাস্ট F1 F2 L এগুলো মান জানলেই চলে। পরেরটা, পরে দেখেন একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, এখান থেকে আপনাকে প্রচুরক বের করতে হবে। এটা একদম এখানে এইভাবে বুঝাই দিই। দেখেন এখানে গণসংখ্যা নিচে দেওয়া আছে, এখানে আছে 4টা, এখানে 6, এখানে 12, এখানে সরি 8, এখানে 12, 9, 7, 4। তাহলে এখানে এইটা হচ্ছে কিন্তু আপনার প্রচুরক শ্রেণী, তাই না? এটা হচ্ছে আপনার প্রচুরক। দেখেন কারণ এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে আপনার প্রচুরক শ্রেণী। কোনটা? 41, 61 থেকে 70 হচ্ছে আপনার প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী। আপনি কি করবেন স্যার? আপনার কাজ হচ্ছে এল এর মান বের করা, F1 বের করা, F2 বের করা এবং এইচ বের করা। ব্যবধানটা আমরা দেখতেই পাচ্ছি কত আছে স্যার? 10 আছে। তাহলে এইচ এর মান 10। আর এটার মধ্যে লোয়ার লিমিট কত আছে? 61। এল এর মান 61। F1 হবে এই দুইটার বিয়োগফল। তাইলে 12 বিয়োগ 8 মানে হচ্ছে 4। আর এই দুইটার বিয়োগফল হচ্ছে F2। তার মানে 12 বিয়োগ 9 মানে হচ্ছে 3। মান পেয়ে গেছেন। তাহলে প্রচুরক বের করার সূত্রটা কি? প্রচুরক L প্লাস F1 বাই ইন্টু এইচ। মান বসান 61, 4 প্লাস 3 ইন্টু 10। তার মানে 61 যোগ 40/7, তাহলে 61 যোগ 5 7 35, 5, তাহলে আবার 5 থাকে, 5 7 35, ঠিক আছে? তাহলে 61.7 এরকম আসবে। তাহলে কত হচ্ছে স্যার? 66.7। দ্যাট ইজ ইউর আনসার। পারবেন কিনা বলেন? তো আমরা এই পরিসংখ্যান থেকে যে অঙ্কগুলো করাই দিলাম, এগুলা করলেই আশা করি হয়ে যাবে। এর বাইরে পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন এর মতো নাই। তো যেগুলো করাই দিছি এগুলো একটু দেখে যান, দ্যাটস এনাফ। তাহলে একই সাথে আমাদের পরিসংখ্যান এবং পরিমিতি সকল কিছুই শেষ, যা ছিল আপনাদেরকে আমি এ টু জেড কমপ্লিট করে দিয়েছি। তো এখন আপনাদেরকে আমি একটু একটু সাজেশন বেস কিছু আলোচনা করি। তো একটু খেয়াল করেন স্যার, এখানে বীজগণিত যে পার্টটা আছে আমাদের, বীজগণিত যে পার্টটা আছে এটা কি দেখা যায়? বীজগণিত যে পার্টটা আছে, এই বীজগণিত পার্টটা নিয়ে যদি একটু কথা বলি, দেখেন বীজগণিত যে পার্টটা আছে, বীজগণিতে বেসিক্যালি প্রশ্নটা কোথা থেকে আসে সেটা আপনাকে বুঝতে হবে। বীজগণিতের প্রশ্নটা কোথা থেকে আসে সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, বীজগণিতের প্রশ্নটা কোথা থেকে আসে সেটা বুঝতে হবে। বীজগণিতের মধ্যে খেয়াল করেন, আপনার পঞ্চম, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ এই 4টা অধ্যায় থেকে বেসিক্যালি বীজগণিতের ক্ষেত্রে প্রশ্ন আসে
এবং আমি কিন্তু সমাধানের এগুলো বলে দিয়েছিলাম অলরেডি যে সমাধান করো। এই যে 4টা সমাধান থেকে যে কোনোটা সমাধান আপনি পরীক্ষায় পাবেন ইনশাআল্লাহ। ওকে। তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন দেখেন এই যে অনুপাত সমানুপাত থেকে স্যার, অনুপাত সমানুপাত থেকে, অনুপাত সমানুপাত থেকে এই যে ক্যাটাগরি যে কোশ্চেন গুলো আছে স্যার, অনুপাত সমানুপাতের মধ্যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কি স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে দেখাও যায় এবিসি ক্রমিক সমানুপাতিক, এই রিলেটেড যে প্রশ্নগুলো আপনি পাবেন এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তারপরে হচ্ছে আহ এটা সমীকরণ থেকে আসছে, এই যে 10 নম্বরটা করতে পারেন। আর এই যে স্যার 11 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করে যাবেন, ঠিক আছে? 11 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখান থেকে 7 আর 11 করলেই চলে, আর অন্যগুলো না করলে চলে, আর আমি তো করাই দিয়েছিলাম আপনাদেরকে। এরপরে হচ্ছে পিতা পুত্রের, এই যে স্যার পিতা পুত্রের একটা ম্যাথ আছে এই জায়গায়, পিতা পুত্রের একটা ম্যাথ আছে এই জায়গায় দেখেন, 12 নম্বর একটা ম্যাথ আছে পিতা পুত্রের, এবং এই দুইটা করে যাবেন পিতা পুত্রের জন্য। আর এই 3টা সমাধান থেকে যে কোনটা সমাধান পরীক্ষা পাবেন আপনি, এই যে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান, অপনয়ন আর গুণন। বেসিক্যালি আপনাদের অপনয়ন আর গুণন বেশি আসে, ঠিক আছে? দুইটাই পাওয়া যাবেন এই জায়গায় যে 3টা আছে, এই 3টা থেকে আপনারা অপনয়ন আর প্রতিস্থাপন আর গুণনটাকে বেশি গুরুত্ব দিবেন, তাহলে হয়ে গেল। এরপরে সমান্তর দ্বারা থেকে স্যার, সমান্তর দ্বারা আপনারা এখানে প্রথম যে ম্যাথটা দেখতেছেন, আমি 3টা ম্যাথ দাগাই দিচ্ছি, এই 14, 16, 17 এইগুলা স্যার ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। 14 নম্বরটা, তারপরে 16 এবং 17 দ্বারা থেকে করে যাবেন, ঠিক আছে? দ্বারা সমষ্টি বের করা, আর হচ্ছে কত নম্বর পদ সেটা বের করা, এই দিয়ে একটা অঙ্ক। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন এই জায়গায় আছে, সেটা একটু দেখাই দিই আপনাদের। গুণোত্তর দ্বারা কিছু ম্যাথ মাঝে মাঝে দিয়ে দেয়, এখান থেকে আমি আর দুইটা ম্যাথ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে 18 এবং 19, 18 19 এই দুইটা করে যাবেন, হ্যাঁ? 18 আর 19। তারপরে হচ্ছে স্যার জ্যামিতি, জ্যামিতির কথা তো সাজেশনে দেওয়াই আছে আমাদের, তো জ্যামিতি নিয়ে আমি আর কথা বললাম না। তারপর আমি দুইটা একটু দাগাই দিই আপনাদেরকে, ঠিক আছে? জ্যামিতি নিয়ে কথা না বললেই চলে, বাট তারপর একটু দাগাই দিই। দেখেন জ্যামিতির যে বিষয়টা আছে উপপাদ্য থেকে আমাদের, উপপাদ্যের স্যার এই যে 1 নম্বরটা, তারপর হচ্ছে স্যার এই 2 নম্বর, এটা বেশি গুরুত্বপূর্ণ, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এই কোশ্চেন গুলো পরীক্ষায় বেশি আসে। তারপরে তারপরে আহ এই যে স্যার 4 নম্বরটা, 4 নম্বর এটা আসবে পরীক্ষায়, হ্যাঁ? 4 নম্বর পরীক্ষার মধ্যে আপনাদের আসবেই। তারপরে যদি বলি আরো, একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে স্যার, সম্পাদ্য করে যাবেন অবশ্যই, হ্যাঁ? এটা আসবে। আর এতক্ষণ যাবত আমরা পরিমিতি দেখলামই, পরিসংখ্যানও দেখলাম, তো এই যে দ্যাটস এনাফ, এ টু জেড আমরা দেখাই দিলাম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ম্যাথ টু সাবজেক্টটাকে আমি এ টু জেড গুছাই দিব, তো আমি গুছাই দিলাম। এবং আজকের ক্লাসগুলো, অর্থাৎ আমার এর আগে হয়তো বা 3টা ক্লাস হয়েছিল আপনাদের সাথে, এবং আজকের ক্লাস টোটাল হচ্ছে 4টা ক্লাস, 4টা ক্লাস, এবং লাস্টে যে সাজেশনটা দিলাম, এই 4টা ক্লাস এবং এই সাজেশন যদি একটু কম্বাইন্ডলি পড়তে পারেন, আশা করি আপনি পরীক্ষার মধ্যে 100% আনসার করতে পারবেন, এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সেই ছিল তাহলে আমাদের আজকের আলোচনা। যারা আশা করি ক্লাসে ছিলেন আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত, তারা অনেক বেশি মাত্রা উপকৃত হয়েছেন, এবং পরীক্ষার মধ্যে সেই ফলাফলটা অবশ্যই পাবেন। আর বাকি সাবজেক্টগুলোর সাজেশন যদি পেতে চান, আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আর আমাদের কোর্সে এনরোলমেন্ট করলে একদম ফ্রিতে আপনি আপনার সাজেশনটা পেয়ে যাবেন, পাশাপাশি যত আগে ক্লাস হয়েছে সকল রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবেন। ওকে, এবং সাজেশনটা খুবই শর্ট থাকে, যেটা থেকে আপনি পরীক্ষার মধ্যে একটা কমন পাবেন। ওকে, আর করতে, সো আমাদের এখানে কিন্তু ডিপ্লোমা এডুকেশনের কোচিং হয়, সো আপনি চাইলে আমাদের সেই ডিপ্লোমা এডমিশনের জন্য আগে থেকেই, যেহেতু আমাদের এখানে যে সকল ভর্তিকৃত শিক্ষার্থী আছে, আমরা তাদেরকে কিন্তু আগে থেকে ওইভাবে একটু গড়ে তোলার চেষ্টা করি, আমাদের বই আছে সেটা আপনার তাদেরকে দিয়ে থাকি। সো আপনারা যদি এখানে ভর্তি হন আমাদের সাথে, তাহলে অবশ্যই আমাদের ডিপ্লোমা এডমিশন টেস্টের জন্য আপনি অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবেন। সো আপনার জন্য শুভকামনা রইল। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়।
আল্লাহ হাফেজ।